অফিসের কাজের চাপে প্রাণটা যখন হাঁপিয়ে উঠেছিল, তখন প্রতিবারের মতোই আবারও ডাক দিয়েছিল পাহাড়। অনেকদিন ধরে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, বর্ষাতে নর্থ বেঙ্গল রাইড করা। তাই আর দেরি না করে এই বৃষ্টি ভেজা পাহাড়ের রূপ দেখতে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এই গল্পটা শুরু হয়েছিল আমাদের কলকাতা থেকে। ঘড়িতে তখন রাত 2টো। আমরা আমাদের বাইকে লাগেজ প্যাক করে জার্নি স্টার্ট করেছিলাম কলকাতা থেকে। আমাদের গন্তব্য ছিল ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, রঙ্গারুম। আমরা প্রত্যেকবার নর্থ বেঙ্গল যাওয়ার সময় ওল্ড দিল্লি রোড হয়ে যেতাম। ওল্ড দিল্লি রোড হয়ে মগরা হয়ে কৃষ্ণনগর হয়ে তারপর পৌঁছাতাম NH-34 ধরতাম। কিন্তু এইবার আমরা যাচ্ছি বারাসাত মধ্যমগ্রাম হয়ে। এই রাস্তাটা এখন সারিয়ে দিয়েছে শুনলাম, তাই এই রুটটাই ধরেছি। দেখা যাক কিরকম রাস্তার কন্ডিশন আছে। এখন সবেমাত্র এই নাগেরবাজারটা ক্রস করলাম, এরপর এয়ারপোর্ট পেরিয়ে বারাসাতের দিকে যাব। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3টে। সবেমাত্র বড়জাগরিটা ক্রস করলাম। অনেকদিন ধরে শুনেছিলাম যে NH-34টা কাজ হচ্ছে, সারাচ্ছে। আজকে এই রাস্তায় এসে বুঝতে পারছি অসাধারণ রাস্তা বানিয়েছে। 4 লেন হাইওয়ে, একদম ঝকঝকে রাস্তা। যদিও NH-34টা মনে হয় নাম চেঞ্জ করে NH-12 করে দেবে, কারণ বেশ কয়েকটা জায়গায় বোর্ড দেখলাম যে NH-34টা নেই, NH-12 আছে। আর এরকম এত সুন্দর রাস্তা বানিয়েছে, আরামসে তুমি 90-তে ক্রুজ করতে পারবে। অসাধারণ রাস্তা। দেখি আমরা কতক্ষণে মোটামুটি কৃষ্ণনগর পৌঁছাই। আমার ধারণা এইরকম রাস্তা পেয়েছি মোটামুটি কৃষ্ণনগর ঢুকতে ঢুকতে ম্যাক্স টু ম্যাক্স 2.5 ঘন্টা লাগতে পারে। তার মধ্যে কৃষ্ণনগর ঢুকে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। রাতে বেরোনোর এই একটা সুবিধা আছে যে রাস্তা একদম পুরো ফাঁকা থাকে, 2-1টা লরি ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না। এরপর আমরা গিয়ে দাঁড়াবো বেথুয়া ডাওয়ারিতে। দেখা যাক যদি ঠিকঠাকভাবে যেতে পারি তো বেথুয়া ডাওয়ারি ক্রস করেও গিয়ে দাঁড়াতে পারি। তো আপাতত প্ল্যান আছে বেথুয়া ডাওয়ারিতে গিয়েই দাঁড়ানো। এখন বাজে হচ্ছে 5টা, আর আমরা এসে দাঁড়িয়েছি বহরমপুর বাইপাসের কাছে, রাস্তার ধারে একটা জায়গাতে। এখন ট্রানজিশন চলছে, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে নিচ্ছি যাতে চোখে অসুবিধা না হয়। আর অনেকক্ষণ একটানা চালিয়েও ফেলেছি, প্রায় 190 কিলোমিটার টানা আসলাম। তারপরে আমাদেরকে এখন একটু দাঁড়াতে লাগবে, সেই জন্য একটু স্ট্রেচিং করে নিচ্ছি। সেই জন্য দাঁড়ানোর জন্য বহরমপুর বাইপাসের এখানে এসে দাঁড়ালাম। আমরা বহরমপুর বাইপাসটা ক্রস করে চলে এসেছি। এবার সামনে আসছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই বাইক রাইড করার আর একটা সুবিধাও আছে, এই টোল প্লাজাগুলোতে আমাদেরকে দাঁড়াতে হয় না। মোস্ট অফ দ্য টোল প্লাজাতে আমাদের বাইকারদের জন্য ছাড় থাকে, সেখানে কোনো টোল দিতে লাগে না। আর সো ফার সো গুড। আমরা এবার টাইম ম্যানেজমেন্টটা আমাদের খুব ভালো হয়েছে। এরপর ফারাক্কার কাছে গিয়ে ভাবছি একবার দাঁড়াবো, কারণ সেই রাতে খেয়ে বেরিয়েছি। এখন সকালে খুব খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্টও করতে হবে আর একটু হালকা কফিও খেতে হবে। আমরা ব্রেকফাস্টটা ক্যারি করছি, তো আমরা ফারাক্কার কাছাকাছি কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তারপর সেখান থেকে বেরিয়ে যাবো।
আমরা এখন এসে পৌঁছে গেছি রায়গঞ্জে। আর এই রাস্তাটা হলো সেই রাস্তা যেটার জন্য আমরা সব রাইডাররা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম, আমরা যারা নর্থ বেঙ্গল যেতে খুব ভালোবাসি। হ্যাঁ, এটাই হলো সেই রায়গঞ্জের বাইপাস। আর আমি ফার্স্ট টাইম এই রায়গঞ্জের বাইপাস দিয়ে রাইড করছি। তো বিশ্বাস করো, এই যে সুখ, এই সুখ ভাষায় একদম প্রকাশ করা যায় না। সত্যি বলতে কি, আগে যখন রায়গঞ্জের ভিতর দিয়ে যেতে হতো তখন বেশ জ্যাম আর আরো অন্যান্য অনেক রকমের অসুবিধার মধ্যে পড়তে হতো। বেশ টাইম কনজিউমিং ব্যাপারটা ছিল। আর ওখানে রেল গেটটা যদি পড়ে যেত তো সেখানে বহুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হতো। এই রাস্তাটা হয়ে সত্যি খুব উপকার হয়েছে। যদিও রাস্তার এক সাইডটা এখনো ব্রিজের কাজ চলছে, এখনো এক সাইডটা খোলা নেই আর এক সাইডটা খোলা আছে। তবে দুর্দান্ত রাস্তা বানিয়েছে, খুব শিগগিরই আর একটা সাইডের কাজও হয়ে যাবে। এই রাস্তাটা একদম দুর্দান্ত রাস্তা। রায়গঞ্জ ক্রস করে অনেকটা আসার পর আমার ভিতর থেকে কেউ যেন বলে উঠলো, এক কাপ চা না হলে আর চলছে না। তাই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। তখন দেখি আমাদের বাইকটাও আবার বলছে, ভাই আমারও কিন্তু খিদে পেয়েছে। অগত্যা আরও কিছু দূর এগিয়ে একটা পেট্রোল পাম্পে বাইকের ট্যাঙ্ক ফুল করলাম। ঠিক যেই মুহূর্তে আমরা রওনা দেব তখনই শুরু হলো তুমুল বৃষ্টি। তাই ভাবলাম ক্যামেরাটা বন্ধই রাখবো যতক্ষণ না বৃষ্টি থামে। রাস্তাতে ক্যামেরাটা একবার অন করেছিলাম ঠিকই, কিন্তু বৃষ্টির কারণেই বন্ধ রাখতে হলো। এমনিতেই বৃষ্টির মধ্যে জার্নিতে একটা আলাদা মজা আছে, কিন্তু ক্যামেরা বন্ধ থাকায় সেই মোমেন্টসগুলো আর ধরা পড়লো না। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ক্যামেরা আর অন করিনি। আমরা এই সেই বৃষ্টির মধ্যে রাইড করে এসে থামলাম কার্সিয়াংয়ের একটা ক্যাফেতে। ঘড়িতে সময় তখন দুপুর 2টো। এখনো আকাশ একটু একটু করে ঝরছে। তবে মোমো লাঞ্চের জন্য আমাদের এখানে থামতে হলো। একদম পুরো মেঘে ঢেকে আছে চারদিকটা। এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এই জায়গাটায় হচ্ছে আই লাভ কার্সিয়াং লেখাটা আছে। একটা ক্যাফেতে মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছি। পাহাড় আসলেই মোমো, তার সাথে এরকম একটা দুর্দান্ত ভিউ। আমরা কার্সিয়াং থেকে মোমো খেয়ে বেরোলাম আমাদের গন্তব্য রঙ্গারনের উদ্দেশ্যে। জোড়বাংলো মোড় থেকে যে রাস্তাটা লামহাট্টার দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে কিছুটা গেলেই পড়বে 3rd মাইল বলে একটা জায়গা। সেখান থেকে লেফট সাইডে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা দিয়ে 4.5 কিলোমিটার মতো গেলেই রঙ্গারুন গ্রামে গিয়ে পৌঁছে যাওয়া যাবে। থার্ড মাইল থেকে রঙ্গারুন গ্রাম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু দুর্দান্ত। পুরো একটা ফরেস্টের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তা। এই ফরেস্টটা আসলে সেঞ্চাল ফরেস্টেরই একটা অংশ, আর এই অংশে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। অসাধারণ সুন্দর একটা রাস্তা ধরে আমরা চলেছি রঙ্গারুনের উদ্দেশ্যে। আমরা অবশেষে পৌঁছলাম রঙ্গারুন। আর আমাদের আজকের জন্য আস্তানা ছিল নীলম হোমস্টে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা হোমস্টে, সাথে একটা কোজি রুমও আমরা পেয়েছিলাম।
আর আমাদের রুমের সামনে একটা খুব সুন্দর ব্যালকনি আছে, যেখান থেকে অপোজিট সাইডের পাহাড়ে দার্জিলিংয়ের শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সাথে কাঞ্চনজঙ্ঘারও একটা ভিউ আছে, কিন্তু আনফর্চুনেটলি এখন পুরো জায়গাটাই মেঘে ঢেকে আছে, সেই জন্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা হোমস্টেতে ফ্রেশ হওয়ার পর আমাদের ডাক পড়লো লাঞ্চের জন্য। ভাত, ডাল, সবজি এবং ডিমের কারি দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আমরা আজকে পুরো এক্সস্টেড হয়ে গিয়েছিলাম এত বড় একটা রাইড করার পর, তাই রেস্ট নিতে নিতে কখন যে রাত হয়ে গিয়েছিল বুঝতেও পারিনি। রাতের ডিনার শেষ করে যখন রুমের সামনের ব্যালকনিতে এসে দাঁড়ালাম, দেখলাম মেঘ পুরো সরে গেছে। উল্টো দিকের পাহাড়ে দার্জিলিং শহরের তারার মতো ঝিকমিক করা আলোগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আজকের গল্প এইটুকুই। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।